হ্যালো অল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি না, আমাদের শরীরে যেমন বিভিন্ন রকমের অর্গান আছে বা অঙ্গ আছে, সেরকমই সেলের মধ্যে বিভিন্ন রকমের এরকম কোষেরও অর্গান আছে। সেগুলোকে কি বলছে? ছোট যেহেতু তাদের বলছে অর্গানিলি। এরকম অংশগুলোকে বলছে সেল অর্গানিলি বা কোষীয় অঙ্গাণু। তো মাইটোকন্ড্রিয়া এরকমই একটা কোষীয় অঙ্গাণু। দেখা যাক না, মাইটোকন্ড্রিয়া যে নামটা, মাইটোকন্ড্রিয়া নামের দুটো অংশ যদি নিই, মাইটো আর কন্ড্রিয়া, এর গ্রিক অর্থ দাঁড়ায় মাইটো মানে থ্রেড বা সুতোর মতো গঠন, আর কন্ড্রিয়া মানে গ্রেন বা দানার মতো গঠন। এবার এই মাইটোকন্ড্রিয়া যখন একটা থাকে কোষে তখন সেটাকে বলে মাইটোকন্ড্রিয়ন, আর যখন অনেকগুলো থাকে তখন সেটাকে বলছে মাইটোকন্ড্রিয়া। তাহলে সিঙ্গেল ফর্ম হলো মাইটোকন্ড্রিয়ন আর প্লুরাল ফর্ম হলো মাইটোকন্ড্রিয়া। এবার মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার, বিজ্ঞানী কলিকার প্রথম 1880 সালে পতঙ্গের যে পেশিকোষ, সেখানে মাইটোকন্ড্রিয়াটা প্রথম দেখেন বা পর্যবেক্ষণ করেন। আর বিজ্ঞানী বেন্ডা 1898 সালে মাইটোকন্ড্রিয়া নামটা দেন, মানে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। এবারে যে মাইটোকন্ড্রিয়া দেখতে কেমন হয় না, ওভাল শেপ বা রাউন্ড শেপ বা সসেজ শেপ। এবারে দৈর্ঘ্য হচ্ছে 1.5 to 10 মাইক্রোমিটার, আর প্রস্থে হলো 0.5 to 1 মাইক্রোমিটার। নেক্সট, এই যে মাইটোকন্ড্রিয়ার ভূমিকাটা কি? প্রডিউস 90% অফ সেল এনার্জি। কোন ফর্মে? এটিপি ফর্মে। তাহলে মাইটোকন্ড্রিয়া কোষের প্রয়োজনীয় শক্তির 90% শক্তি উৎপন্ন করে। কোন ফর্মে? এটিপি ফর্মে, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপির ফুল ফর্ম। তো এই যে এনার্জি প্রডিউস করে, সেলের কাজ করার জন্য তো এনার্জি চাই। সেলে বিভিন্ন রকমের কাজ হচ্ছে, যেমন সেল গ্রোথ, সেল ডিভিশন, সেল কন্ট্রাকশন, এরকম অনেক কাজ হচ্ছে। তো এই এনার্জি যদি প্রডিউস না হয় তাহলে সেল কিন্তু গ্রো করবে না, আর যদি গ্রো না করে তাহলে সেল ডেথ হবে, অর্থাৎ সেলটা কিন্তু মারা যাবে। তো কোষের কাজ ঠিকমতো চলার জন্য কি দরকার? এনার্জি দরকার। সেই এনার্জি কোথা থেকে আসে না, মাইটোকন্ড্রিয়া উৎপন্ন করে। কোন ফর্মে? এটিপি ফর্মে। সেই জন্য কি বলে মাইটোকন্ড্রিয়াকে বলে পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর। নেক্সট হচ্ছে যে কি, কোথা থেকে এটিপিটা উৎপন্ন করছে না, কনভার্ট নিউট্রিয়েন্টস ইনটু এটিপি, মানে নিউট্রিয়েন্টসগুলোকে এটিপিতে রূপান্তর করছে। নিউট্রিয়েন্টস মানে কি? নিউট্রিয়েন্টস মানে হচ্ছে আমরা যে বিভিন্ন রকমের খাবার খাচ্ছি, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, বিভিন্ন রকমের খাবার খাচ্ছি, এগুলো হচ্ছে নিউট্রিয়েন্টস যা আমাদের শরীরে যাচ্ছে। এবং সেখান থেকে মাইটোকন্ড্রিয়া কি করছে? সেই নিউট্রিয়েন্টসগুলোকে কনভার্ট করছে কিসে? এটিপিতে বা অ্যাডিনোসিন ট্রাইফসফেটে রূপান্তর করছে। কোন অবস্থায়? ইন দ্য প্রেজেন্স অফ O2, অক্সিজেনের উপস্থিতিতে। তাহলে কন্ডিশনটা কি এখানে না, অক্সিজেন থাকতেই হবে। অক্সিজেনের প্রেজেন্সে নিউট্রিয়েন্টসগুলোকে মাইটোকন্ড্রিয়া এটিপিতে রূপান্তর করছে। এটিপি কি না, এনার্জি। নিউট্রিয়েন্টসগুলো থেকে এনার্জি প্রডিউস করছে এটিপি ফর্মে। এই যে পুরো প্রসেস, এটাকে কি বলে? অ্যারোবিক রেসপিরেশন। O2 প্রেজেন্সে হচ্ছে বলে অ্যারোবিক রেসপিরেশন এর নাম, অর্থাৎ সবাত শ্বসন। নেক্সট হচ্ছে নাম্বার। এবার মাইটোকন্ড্রিয়া যে নাম্বার কি করে? মাইটোকন্ড্রিয়ার নাম্বার ডিপেন্ডস আপন ফিজিওলজিক্যাল অ্যান্ড মেটাবলিক অ্যাক্টিভিটি অফ সেল। নাম্বার ডিপেন্ডস কি করছে না, সংখ্যাটা কার উপর নির্ভর করছে? একটা কোষের যে ফিজিওলজিক্যাল বা মেটাবলিক অ্যাক্টিভিটি তার উপর নির্ভর করছে। যদি কোষের ফিজিওলজিক্যাল বা মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি হয় তাহলে বেশি সংখ্যায় মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকবে সেলের মধ্যে, আর যদি ফিজিওলজিক্যাল বা মেটাবলিক অ্যাক্টিভিটি কম হয় তাহলে সেলের মধ্যে কম সংখ্যক মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকবে। যেমন আরবিসিতে কত থাকে? 0 মাইটোকন্ড্রিয়া। অন্যদিকে লিভার সেল বা মাসেল সেলে থাকছে 100 থেকে 2000। কোথায় সংখ্যাটা? কোথায় 0? কেন না, লিভার সেল বা মাসেল সেল মোস্ট অ্যাক্টিভ সেল, সেজন্য এখানে অনেক বেশি সংখ্যায় মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকছে। এবার দেখো, এই যে মাইটোকন্ড্রিয়াকে ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলি না, অর্থাৎ এর দুটো পর্দা রয়েছে। মনে করে দেখো, আমরা আগের দিন যখন নিউক্লিয়াস পড়েছিলাম
তখন কিন্তু দেখেছিলাম যে নিউক্লিয়াসও কিন্তু ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলি, অর্থাৎ এর দুটো পর্দা আছে। একইভাবে মাইটোকন্ড্রিয়ারও কিন্তু ডাবল মেমব্রেন আছে। কি কি? একটা হচ্ছে আউটার মেমব্রেন আর একটা হচ্ছে ইনার মেমব্রেন। এই যে বাইরের পর্দাটা এটা হচ্ছে আউটার মেমব্রেন, আর এই যে ভেতরের পর্দাটা এটা হচ্ছে ইনার মেমব্রেন। যেমন এই যে মাইটোকন্ড্রিয়ার পর্দাটা, এটা কি দিয়ে তৈরি না ফসফোলিপিড বায়োলেয়ার আর প্রোটিনস দিয়ে তৈরি। মনে করে দেখো এটা কোথায় পড়েছি, ফসফোলিপিড বায়োলেয়ার আর প্রোটিন দিয়ে তৈরি। কোনটা? সেল মেমব্রেন। যখন আমরা পড়েছিলাম দেখেছিলাম সেল মেমব্রেনও কিন্তু ফসফোলিপিড বায়োলেয়ার আর প্রোটিন দিয়ে তৈরি। আর এই যে মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেন, তার যে লিপিড আর প্রোটিনের যে রেশিও বা অনুপাত, সেটা কিন্তু একদম সেল মেমব্রেনের সঙ্গে সিমিলার। এবার দেখো এই যে আউটার মেমব্রেন, এই যে আউটার মেমব্রেন, আউটার মেমব্রেন কি করে না এনক্লোজেস এন্টায়ার অর্গানেল, অর্থাৎ পুরো যে অর্গানেলটা সেটাকে একটা শেপ দেয়, সেটাকে এনক্লোজ করে রাখে, তার শেপটাকে ধরে রাখে। এটা 60 to 75 অ্যাংস্ট্রম থিক, অর্থাৎ পুরু, 60 থেকে 75 অ্যাংস্ট্রম পুরু। আর এটার যেটা বিশেষত্ব আউটার মেমব্রেনের, আউটার মেমব্রেন কি না ফ্রিলি পারমিয়েবল টু স্মল মলিকিউলস, অর্থাৎ ছোট ছোট যে অণুগুলো ছোট মলিকিউলসের প্রতি ফ্রিলি পারমিয়েবল, অর্থাৎ ছোট মলিকিউল এর মধ্যে দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারে, কোনো বিধিনিষেধ নেই। কিন্তু লার্জ মলিকিউলস ইজিলি যেতে পারে না। তার জন্য কি লাগে না, তার জন্য একটা ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন লাগে। সেই প্রোটিনটা কি, সেটা হচ্ছে পোরিন, সারফেসের গায়ে থাকে। এই যে বহিঃপর্দা, এটা যদি বাইরের পর্দা হয় তাহলে এর গায়ে যে এরকম প্রোটিন আছে, ইন্টিগ্রাল প্রোটিন যেগুলো, এগুলোকে বলছে পোরিনস। এর মাধ্যমে কিন্তু লার্জ মলিকিউল তখন ইজিলি পাস করতে পারবে আউটার মেমব্রেনকে। ওকে, তো এবার যে অংশটা দেখব সেটা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস। ইন্টার মেমব্রেন স্পেস নাম থেকেই বোঝা যাচ্ছে ইন্টার মানে দুটোর মাঝখানে, মেমব্রেন অর্থাৎ দুটো মেমব্রেনের মাঝখানে স্পেস, মানে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, এই যে দুটো মেমব্রেন, এই দুটো মেমব্রেনের মাঝের এই যে স্পেসটা, এই যে স্পেসটা, এটা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস। এটার আরেকটা নামও আছে, সেটাকে বলে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। কেন পেরিমাইটোকন্ড্রিয়াল না, মাইটোকন্ড্রিয়ার পেরিফেরি জুড়ে, চারপাশ জুড়ে এই স্পেসটা আছে বলে এর নাম পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বা ইন্টার মেমব্রেন স্পেস। তো এই যে স্পেস, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, এটা 60 to 100 অ্যাংস্ট্রম থিক, অর্থাৎ 60 থেকে 100 অ্যাংস্ট্রম পুরু বা চওড়া। এবার যে অংশটা দেখব সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনার মেমব্রেন বা অন্তঃপর্দা। এই যে ইনার মেমব্রেন, এই যে ইনার মেমব্রেন, এটা কি, এটা 60 থেকে 75 অ্যাংস্ট্রম চওড়া। এখানে যে অংশটা গুরুত্বপূর্ণ, এই যে অন্তঃপর্দাটা কি আমরা দেখছি মাঝে মাঝে এরকম ফোল্ড হয়ে গেছে, এরকম ফোল্ড হয়ে গেছে পুরো ইনার মেমব্রেনটা। এরকম একটা জিনিস দেখে নেওয়া যাক, যখন অ্যাজ ফর এক্সাম্পল যখন একটা মনে করো কোনো কাপড়ের টুকরো এরকম রাখা আছে, সেটা হয়তো কাপড়টা কম কিন্তু পুরোটা খোলা আছে বলে সেটা সারফেস এরিয়া বেশি নিচ্ছে, বেশি জায়গা ধরে রাখছে। এবার অন্যদিকে একটা হয়তো অনেক বড় কাপড়, সেটাকে আমরা ভাঁজ করে যখন রাখছি তখন কিন্তু সেটা অনেক কম জায়গা ঘিরছে। ঠিক একইভাবে মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃপর্দা, সেটা কিন্তু অনেক সারফেস এরিয়া, এই আউটার মেমব্রেন যে তার তুলনায় এটা অনেক বড়। সেই জন্য এই অন্তঃপর্দাকে বা ইনার মেমব্রেনকে যদি আউটার মেমব্রেনের ভেতরে থাকতে হয় তাহলে তাকে এরকম ফোল্ড করে থাকতে হবে। ফোল্ড করে থাকার জন্য কি হচ্ছে, সে সারফেস এরিয়াটাকে, সে কম জায়গা ঘিরছে কিন্তু সে সারফেস এরিয়াটাকে ইনক্রিজ করছে। কি জন্য না, এখানে আমরা তো জানি মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপন্ন হয়, তো এটিপি যাতে বেশি পরিমাণে উৎপন্ন হয়, অর্থাৎ এনহ্যান্স করছে এটিপি প্রোডাকশনটাকে, সেই জন্য সারফেস এরিয়া
বেশি দরকার, সেই জন্য সারফেস এরিয়া বাড়ানোর জন্য এরা নিজেদেরকে এরকম ফোল্ড করে নিচ্ছে। তো এই ফোল্ড হওয়া অংশগুলোকে কি বলে? এই ফোল্ড হওয়া অংশগুলোকে বলে ক্রিস্টা। নেক্সট কি? এটা কিন্তু সিলেক্টিভলি পারমিয়েবল, অর্থাৎ এর মধ্যে দিয়ে কিন্তু যা খুশি যা ইচ্ছে তাই চলাচল করতে পারবে না। আমরা আউটার মেমব্রেনের ক্ষেত্রে যেমন দেখেছিলাম যে ছোট মলিকিউলগুলো ইজিলি যাওয়া আসা করতে পারছে, চলাচল করতে পারছে, কিন্তু লার্জ মলিকিউলগুলো পাস করার জন্য তাদের একটা ইন্টিগ্রাল প্রোটিন লাগছে, যেটাকে আমরা বলছি পোরিন। অর্থাৎ স্মল মলিকিউল ইজিলি যাচ্ছে, কিন্তু ইনার মেমব্রেনের ক্ষেত্রে স্মল মলিকিউলও যাবে না। অন্য তো যাবেই না, স্মল মলিকিউলও কিন্তু চলাচল করতে পারবে না ইজিলি। এরা সিলেক্টিভলি পারমিয়েবল, সিলেক্ট করে তাকে পাস করতে দেয়, সেই জন্য সিলেক্টিভলি পারমিয়েবল। যেমন আমরা সেল মেমব্রেনের ক্ষেত্রে পড়েছিলাম যে সেল মেমব্রেন হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল বা পছন্দমাফিক ভেদ্য পর্দা। ঠিক একইভাবে অন্তঃপর্দা বা ইনার মেমব্রেনটা পছন্দমাফিক ভেদ্য পর্দা বা সিলেক্টিভলি পারমিয়েবল অনেকটাই আউটার মেমব্রেনের তুলনায়। এবার এই আউটার মেমব্রেন থেকে খুব ইজিলি যে কোনো ছোট মলিকিউল বলতে কোনো আয়ন বা কোনো সুগার মলিকিউল ইজিলি গিয়ে এই যে স্পেসটা অর্থাৎ পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসটা এখানে জমা হচ্ছে। কারণ তারা আউটার মেমব্রেন ক্রস করতে পারলেও ইনার মেমব্রেন কিন্তু ক্রস করতে পারছে না, তাহলে এখানে জমা হচ্ছে। এখানে জমা হওয়ার জন্য সেই আয়নগুলো বা ছোট ছোট সুগার মলিকিউলগুলো এখানে কিন্তু কনসেন্ট্রেশন বাড়তে থাকছে। এই যে এখানে আয়ন বা সুগার মলিকিউলের যে কনসেন্ট্রেশন, সেটা কিন্তু একদম সাইটোসোল বা সাইটোপ্লাজমের কনসেন্ট্রেশনের সঙ্গে একদম সিমিলার। তাহলে হয়ে গেল সিলেক্টিভলি পারমিয়েবল। নেক্সট যেটা দেখব যে 70 to 75% অফ টোটাল প্রোটিন ইজ প্রেজেন্ট, অর্থাৎ এখানে যে টোটাল প্রোটিনের যে অ্যামাউন্ট তার 70 to 75% ইনার মেমব্রেনে প্রেজেন্ট থাকছে। টোটাল প্রোটিনের 70 to 75% এই ইনার মেমব্রেনেই প্রেজেন্ট থাকছে। আবার এখানে একটা স্পেশাল কম্পোনেন্ট থাকে কি না, যেটা হচ্ছে কার্ডিওলিপিন। কোথায় থাকে? এই ইনার মেমব্রেনেই থাকে কার্ডিওলিপিন। কার্ডিওলিপিন অ্যাকচুয়ালি লিপিন থেকেই বোঝা যাচ্ছে, এটা একটা লিপিড অর্থাৎ ফসফোলিপিড। মেমব্রেনে থাকছে মানে ফসফোলিপিড। কার্ডিওলিপিন হচ্ছে এক ধরনের ফসফোলিপিড, যেটা 4টে ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার ইনার মেমব্রেনে সেটা হচ্ছে অক্সিজোম। অক্সিজোম কোনটা না, এই যে ক্রিস্টা, এই যে ইনফোলসগুলো ইনার মেমব্রেনে, তার গায়ে যে এরকম টেনিস র্যাকেটের মতো এই যে অংশগুলো রয়েছে, এগুলোকে বলছে অক্সিজোম বা ফার্নান্ডেজ মোরান সাবইউনিট। ফার্নান্ডেজ মোরান সাবইউনিট বা F0 F1 গ্র্যানিউল। F0 F1 গ্র্যানিউল কেন বলছে দেখা যাক। এটাকে যদি আমরা একটু অক্সিজোমের স্ট্রাকচারটা যদি দেখি, এটার এরকম 3টে পার্ট থাকছে। একটা হচ্ছে বেস বা ভূমি, স্টক বা বৃন্ত, আর হেড বা মাথা বা মস্তক যাই বলো। এই যে মাথার অংশটা, এটার 75 থেকে 100 অ্যাংস্ট্রম চওড়া এর ব্যাস। হেড যেহেতু, এটাকে বলছে F1 সাব ইউনিট। আবার এই স্টক বা বৃন্ত যেটা, সেটা 50 অ্যাংস্ট্রম। আর এই যে বেস বা ভূমি, এটাকে বলছে, বেসে আছে F0 সাব ইউনিট। এই যে স্ট্রাকচারটা, এটা অক্সিজোমের স্ট্রাকচার। এটাকে আবার বলে F0 F1 সাব ইউনিট। F0 F1 সাব ইউনিটও বলে অক্সিজোমকে। কেমন? তাহলে এটা হলো অক্সিজোম। এই যে অক্সিজোম, এই অক্সিজোমটা কি হিসেবে কাজ করে না, অক্সিজোম ATPase হিসেবে কাজ করে। ATPase হিসেবে কাজ করছে মানে সেখানে প্রচুর ATP প্রোডাকশন হচ্ছে। তো ATP প্রডিউস হওয়ার জন্য সেই অক্সিজোমকে বলা হয় সাইট অফ ATP সিনথেসিস, অর্থাৎ ATP সংশ্লেষের স্থান। এতদূর ক্লিয়ার? এবার নেক্সট যে অংশটা দেখব সেটা হচ্ছে ইনার চেম্বার বা অন্তঃপ্রকোষ্ঠ। মানে কোনটা না, এই যে অন্তঃপর্দা দিয়ে ঘেরা ভেতরের অংশটা। এবার এর ভেতরের অংশটাকে কি বলছে? ভেতরের অংশটাকে বলছে ম্যাট্রিক্স। ভেতরে যে ফ্লুইড লাইক স্ট্রাকচারটা রয়েছে সেটাকে বলছে ম্যাট্রিক্স। এর মধ্যে অন্যান্য যে এলিমেন্টগুলো সেগুলো বর্তমান রয়েছে ম্যাট্রিক্সের মধ্যে।
তার মধ্যে অনেক কিছুই আছে, যেমন এনজাইমস আছে, রাইবোজোমস আছে, গ্র্যানিউলস আছে, এই ম্যাট্রিক্সের মধ্যে সেগুলো ফ্লোট করছে। যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ভূমিকাটা কিংবা ম্যাট্রিক্সের মধ্যে এমন কি কি আছে, তারা কোন কোন ভূমিকা পালন করে। প্রথমেই আসছে এটিপি সিনথেস। এটিপি সিনথেস হচ্ছে একটা এনজাইম। এই যে এগুলো বিভিন্ন রকমের এনজাইমস যেগুলো রয়েছে ম্যাট্রিক্সের মধ্যে। এনজাইমগুলো কি করে, এটিপি সিনথেস এনজাইম, অর্থাৎ এরা এটিপি সিনথেসিসে হেল্প করে, এটিপি সিনথেসিস করে, অর্থাৎ এটিপি সংশ্লেষ করে। এটিপি সিনথেস হলো সেরকম একটা এনজাইম হলো। এবার হচ্ছে আর কি থাকে, ট্রান্সপোর্ট প্রোটিন। এই যে ম্যাট্রিক্সের মধ্যে থেকে কোন মলিকিউলটা বাইরে যাবে বা বাইরে থেকে কোন মলিকিউলটা ম্যাট্রিক্সের ভেতরে আসবে, সেটা কে রেগুলেট করছে, না তো ট্রান্সপোর্ট প্রোটিন। কোনো কিছু ম্যাট্রিক্সের ভেতরে আসা এবং ম্যাট্রিক্স থেকে বাইরে কিছু যাওয়া রেগুলেট করছে ট্রান্সপোর্ট প্রোটিন। নেক্সট হচ্ছে এমটি ডিএনএ বা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। কীরকম, এরকম সার্কুলার কিছু ডিএনএ থাকে যেগুলোকে বলে এমটি ডিএনএ বা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। এটা কিন্তু ডাবল স্ট্র্যান্ডেড, অর্থাৎ দ্বিতন্ত্রী, ইন্ডিপেন্ডেন্টলি ডিভিসিবল। মানেটা কি, এই যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কিন্তু একান্ত মাইটোকন্ড্রিয়ার নিজস্ব, এর সঙ্গে সেলের ডিএনএর কোনো সম্পর্ক নেই। কারণ যখন নিউক্লিয়াস বিভাজন বা সেল ডিভিশন, এগুলোর সঙ্গেও এর কোনো কানেকশন নেই। এ সম্পূর্ণ নিজের মতো করে ইন্ডিপেন্ডেন্টলি ডিভাইড হতে পারে, একদম স্বাধীন। সেইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। আর কি থাকে ম্যাট্রিক্সের মধ্যে, ম্যাট্রিক্সের মধ্যে থাকছে গ্র্যানিউলস কিছু, অর্থাৎ ছোট ছোট কিছু দানা, আর থাকছে রাইবোজোমস। ম্যাট্রিক্স কি থাকছে, ম্যাট্রিক্সের মধ্যে রাইবোজোম, এনজাইম, কিছু গ্র্যানিউলস, এই সমস্ত জিনিস। আর এই আউটার মেমব্রেনে এক ধরনের দানা থাকে, এই যে লাল কালিতে গোল 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 দানা থাকে, এগুলোকে কি বলে, সাব ইউনিট অফ পার্সন বা পার্সনের অধঃএকক। এবার আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন অফ মাইটোকন্ড্রিয়া বা মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনটা কি, অর্থাৎ কোন কোন উপাদান কত পরিমাণে থাকে। প্রথমেই আছে প্রোটিন। প্রোটিন কত থাকে না, 60 থেকে 70% থাকছে প্রোটিন। নেক্সট আসছে লিপিড। লিপিড কত, 25 to 35%। আরএনএ আছে 5 to 7%। ডিএনএ, এর ডিএনএ মানে কি, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা এমটি ডিএনএ। ডিএনএ কতটা থাকছে, খুব কম পরিমাণে। আর মিনারেলস মানে খনিজ পদার্থ, সেটা থাকছে ম্যাঙ্গানিজ আর ক্যালসিয়াম ফসফেট। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই যে লিপিড, এই লিপিডটা কি কি লিপিড কত পরিমাণে আছে, লিপিড তো অনেক রকমের আছে। তো প্রথমেই আছে ফসফোলিপিডস। ফসফোলিপিড কত, 90%, অর্থাৎ ম্যাক্সিমাম অ্যামাউন্ট হচ্ছে ফসফোলিপিড টোটাল লিপিড অ্যামাউন্টের। আর তারপর হচ্ছে কোলেস্ট্রল হচ্ছে 5%। আমরা সেল মেমব্রেন যখন পড়েছিলাম তখনও দেখেছিলাম যে লিপিডের সাথে থাকছে কোলেস্ট্রল। কোলেস্ট্রলও তো এক ধরনের লিপিড। কোলেস্ট্রল কিসে হেল্প করতো, কোলেস্ট্রল হেল্প করতো সেল মেমব্রেনের ফ্লুইডিটি মেনটেন করতে, তাই তো। তাহলে কোলেস্ট্রল থাকছে 5%, আর বাকি যে 5% সেটা থাকছে ফ্যাটি অ্যাসিডস আর ট্রাইগ্লিসারাইডস। সমস্ত কিছু লিপিড পোর্শন, কার্বোহাইড্রেট, প্রোটিন, সমস্ত কিছু আমরা ইন ডিটেল পড়বো। যখন আমরা বায়োমলিকিউলস পড়বো তখন সবগুলো আমরা ইন ডিটেল আলোচনা করব। ওকে, নেক্সট হচ্ছে সেমি অটোনোমাস অর্গানেলি, অর্থাৎ অর্ধ স্বনির্ভর, সেমি অর্ধ অটোনোমাস স্বনির্ভর অর্গানেলি, অঙ্গাণু, অর্থাৎ অর্ধ স্বনির্ভর অঙ্গাণু। কাকে বলে, মাইটোকন্ড্রিয়াকে। কেন বলে, সব কিছু করতে না পারলেও অনেক কিছু মাইটোকন্ড্রিয়া নিজে নিজে করতে পারে, অন্যরা যেটা পারে না। সেই জন্য মাইটোকন্ড্রিয়া হলো সেমি অটোনোমাস অর্গানেলি। পরিষ্কার? তাহলে কেন বলে সেমি অটোনোমাস অর্গানেলি, সেগুলো দেখা যাক। প্রথম পয়েন্টটাই হচ্ছে এমটি ডিএনএ প্রেজেন্ট বা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ প্রেজেন্ট। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ প্রেজেন্ট থাকার জন্য এরা কিন্তু নিজেরাই রেপ্লিকেট করতে পারে, এদের সঙ্গে সেল ডিভিশনের কোনো সম্পর্ক নেই, এরা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি এদের ডিএনএ ডিভাইড হতে পারে।
নেক্সট হচ্ছে অল টাইপস অফ আরএনএ প্রেজেন্ট, অর্থাৎ সমস্ত রকমের আরএনএ প্রেজেন্ট। সমস্ত রকমের আরএনএ বলতে আমরা জানি আরএনএ 3 ধরনের, কি না, তো আরআরএনএ, এমআরএনএ আর টিআরএনএ, এই 3 রকমের আরএনএ আছে, যার সবগুলোই কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে বর্তমান। নেক্সট হচ্ছে মাইটোরাইবোজোম, অর্থাৎ প্রচুর রাইবোজোম প্রেজেন্ট মাইটোকন্ড্রিয়াতে, সেই রাইবোজোমগুলোকে বলছে মাইটোরাইবোজোম। তারপর কি না, এবল টু প্রডিউস প্রোটিন, এরা নিজেরাই প্রোটিন তৈরি করতে পারে, তৈরি করতে সমর্থ। আর সেটা হচ্ছে সেলফ রিপ্রোডাকশন। অবভিয়াসলি যখন mtDNA নিজে নিজে ইন্ডিপেন্ডেন্টলি রেপ্লিকেট হতে পারছে, তখন সেলফ রিপ্রোডাকশন তো এদের হবেই। এর জন্য তো সেল ডিভিশনের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে সম্পর্কিত নয়, এরা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি রেপ্লিকেট করতে পারে। এই সমস্ত কারণের জন্য এগুলো এরা নিজেরাই করতে পারে মাইটোকন্ড্রিয়া, সেজন্য বলছে সেমি অটোনমাস অর্গানেলি বা অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া। ওকে, এবার যেটা দেখবো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ফাংশন। মাইটোকন্ড্রিয়ার ফাংশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ প্রধান কাজ হচ্ছে প্রডিউস এনার্জি। আমরা কি দেখলাম যে নিউট্রিয়েন্টসগুলোকে এরা কনভার্ট করছে এনার্জিতে, কোন ফর্মে, এটিপির ফর্মে, কোন অবস্থায়, অক্সিজেনের প্রেজেন্সে, যেটাকে আমরা বলছি অ্যারোবিক রেসপিরেশন। সেলের প্রয়োজনীয় যে এনার্জি সব কিছু ঠিকঠাক চালানোর জন্য, কোষের সমস্ত ক্রিয়াকলাপ ঠিকঠাক চালানোর জন্য যতটা এনার্জির প্রয়োজন তার 90%ই প্রডিউস করছে মাইটোকন্ড্রিয়া। নেক্সট সেটা হচ্ছে সেল ডেথ। সেল ডেথকে কি বলে? সেল ডেথের আরেকটা নাম হচ্ছে অ্যাপোপ্টোসিস। দ্য প্রসেস অফ সেল ডেথ ইজ নোন অ্যাজ অ্যাপোপ্টোসিস। সেল ডেথ কেন হয় না, কোনো সেল হয়তো অনেক পুরনো হয়ে গেছে বা কোনো সেল খারাপ হয়ে গেছে, সেগুলোকে নষ্ট করে দেয় কে? মাইটোকন্ড্রিয়া। কার মাধ্যমে? না, মাইটোকন্ড্রিয়া এক ধরনের এনজাইম রিলিজ করে যেটাকে বলে সাইটোক্রোম সি। এই সাইটোক্রোম সি এর মাধ্যমে মাইটোকন্ড্রিয়া সেল ডেথ ঘটায়। ক্লিয়ার? নেক্সট সেটা হচ্ছে স্টোরিং ক্যালসিয়াম। ক্যালসিয়াম একটা খুব ইম্পর্টেন্ট মিনারেল, ক্যালসিয়ামকে স্টোর করে রাখে মাইটোকন্ড্রিয়া। আর লাস্ট হচ্ছে হিট প্রোডাকশন। হিট প্রোডাকশন মানে খুব ঠান্ডা সেখানে সেটাকে ব্যালেন্স করার জন্য, সেটাকে মেনটেন করার জন্য এরা হিট প্রডিউস করতে পারে, অর্থাৎ তাপ উৎপাদন করে সেটাকে ব্যালেন্স করতে পারে। এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। তাহলে এই ছিল আজকে মাইটোকন্ড্রিয়া। তো তোমরা যদি আজকের টপিকটা খুব ভালোভাবে বুঝে থাকো তাহলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট দিন আবার একটা নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে। আজ তাহলে এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ সো মাচ।